হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আর একটা ক্লাসে। তোমাদের নিয়ে এসেছি এবিটিএ টেস্ট পেপার 2025-2026। তোমাদের যে বইটা আছে এবিটিএ টেস্ট পেপার, এই বইটা তোমরা বের করবা 2025-2026। এই বইটা তোমাদের নিয়ে নিতে হবে। যারা নিয়ে নিয়েছো খুবই ভালো, আর যারা এখনও বইটা কিনোনি তোমরা বইটা কিনে নাও, কারণ বইটা তোমাদের পাশে থাকা দরকার। আমি যখন প্রশ্নগুলো অ্যান্সার করাচ্ছি তখন কিন্তু তোমাদের প্রশ্নগুলো ভালো করে বুঝতে হবে। ওকে, দেখো আমরা সেট 3 যে পার্ট 2 ক্লাস, সেট 3-র পার্ট 2 ক্লাস আজকে নিয়ে এসেছি। আমরা বড় প্রশ্ন করাবো। যে সেট 3-র পার্ট 2 ক্লাসে যে বড় প্রশ্নগুলো দেখবা 96 পাতায় আছে, 5 থেকে শুরু আমাদের বড় প্রশ্নগুলো আমরা করাবো সেট 3। এটা সেট 3 পার্ট 2 ভিডিও। ওকে, তো দেখো 5-এর দাগে যে বড় প্রশ্নগুলো, 5-এর 1 নম্বর প্রশ্নটা করাবো। তো আমরা দেরি করব না, তাড়াতাড়ি করে প্রশ্নগুলো শুরু করে দেবো অ্যান্সার। তোমরাও তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো কি বলছে আমাদের 5-এর 1 নম্বর প্রশ্নটা, এখানে দেখো আমাদের বলছে 5-এর 1 নম্বর প্রশ্নটা বলছে আমাদের, যদি 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয় তাহলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 8,000 টাকার 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি ও চক্রবৃদ্ধির সুদ কত হবে? সমূল চক্রবৃদ্ধি বের করতে বলেছে আর চক্রবৃদ্ধির সুদ বের করতে বলেছে। চলো আমরা বের করে দেখাবো। প্রথমে সমূল চক্রবৃদ্ধি বের করে দেখাবো তোমাদের। তাহলে এখানে দেখো আমরা সমূল চক্রবৃদ্ধি আগে বের করব। আমরা করব 5-এর 1 নম্বর। 5-এর 1-এর যে প্রশ্নটা আমরা লিখব, সমূল চক্রবৃদ্ধি, যেটাকে সুদ আসল বলা হয়। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ আসলকে সমূল চক্রবৃদ্ধি বলা হয়। সমূল চক্রবৃদ্ধি, দেখো সমূল চক্রবৃদ্ধির সূত্রটা আমাদের জানতে হবে। সূত্রটা P/1 + R/100। এখানে দেখো 6 মাস অন্তর বলেছে। 6 মাস অন্তর বলতে তোমাদের আমি একটা জিনিস বলি, যে 12কে 6 দিয়ে ভাগ করে দেবা। 12 মাসে 1 বছর, ঠিক আছে, 6 মাস আছে। তো 12কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 2 পাবা না। তার জন্য তোমাদের কী করতে হবে, এই যে R/100, 100-এর সঙ্গে 2 গুণ হবে। 2টা কোথা থেকে আসলো? এই যে আমরা 6 মাস অন্তর বলেছে, 12কে 6 দিয়ে ভাগ করবা, 2 পাবা, 2 দিয়ে এখানে গুণ করতে হবে। আর এখানে n হয়, তাহলে n-এর সঙ্গে গুণ হবে 2n হয়ে যাবে। তাহলে এই যে সমূল চক্রবৃদ্ধি, এই ক্ষেত্রে সাধারণত কি হয়, সমূল চক্রবৃদ্ধি P/1 + R/100 হোল টু দি পাওয়ার n হয়। কিন্তু 6 মাস অন্তর বলেছে বলে একটা 2 গুণ হবে, এখানে 100-এর সঙ্গে 2 গুণ হবে, আর n-এর সঙ্গে 2 গুণ হবে। এটা মনে রাখবা তোমরা। তাহলে আমরা এখানে মানগুলো বসাবো। P আসল হচ্ছে 8,000 টাকা, 1 + R, আর হচ্ছে 10, 2 × 100, আর এখানে 2 গুণিত 1.5 বছর। দেখো 1.5 বছর আমাদের কত? পূর্ণ সংখ্যা ভেঙে নাও, এটা 3/2 পেয়ে যাবে, এত বছর। তাহলে এখানে আমরা 3/2 লিখে দিলাম। এবার আমরা সরল করব। শূন্য একটা শূন্য কেটে দিলাম। আচ্ছা, এটা আমাদের 8,000। এখানে দেখো এটা 20, মানে 1 + 1/20 এটা পেয়ে যাবো। এটা 2 দিয়ে কেটে দেবো, এখানে 3 হয়ে যাবে আমাদের। 8,000 এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করে নিবা, এটা 21/20 পাবা, তার হোল কিউব। এটা আমরা যদি ভেঙে নিই, 21/20 গুণিত 21/20 এভাবে কিউব আছে বলে 3 বার ভেঙে নেব। সেগুলো কিন্তু আমাদের টাকায় আসবে। এখানে আমরা সরল করে নিব। দেখো সরলটা এখানে আমরা যদি দেখি 3টে শূন্য আছে, এখানে 3টে শূন্য কেটে দাও, আর 2 এখানে 8 পাবো, এখানে 8 কেটে গেল। তাহলে আমাদের এখানে 3টে 21 রয়ে গেল। এবার 3টে 21-এ গুণ করবা, 3টে 21-এ গুণ করে তোমরা পেয়ে যাবে 9,261 পেয়ে যাবে, এত টাকা। দেখো আমরা সমূল চক্রবৃদ্ধি পেয়ে গেছি। এবার আমাদের চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে।
আমরা লিখব অতএব চক্রবৃদ্ধি সুদ। দেখো চক্রবৃদ্ধি সুদ আমরা কী করে পাবো? সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বাদ দিয়ে দিবা, তাহলে এই টাকাটা হয়ে যাবে আমাদের চক্রবৃদ্ধি সুদ। এটা বিয়োগ করে নেবা, বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 1261 টাকা। দেখো আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে। এরপরে আমরা চলে যাব 5-এর 2-এর দাগেরটা। দেখো 5-এর 2 নম্বরটা কী বলছে? দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবে এবং বাকি যে অবশিষ্ট লাভ পড়ে থাকলো সেই লাভটা মূলধনের অনুপাতে ভাগ করবে। প্রথম বন্ধুর লভ্যাংশ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশ বের করতে বলেছে। আচ্ছা, তো এখানে যে আমাদের চুক্তিটা বলেছে যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করবে, তো লাভটা আমাদের এখানে দেওয়া নাই, মোট লাভটা আমাদের এখানে ধরে নিতে হবে। তাহলে আমরা এখানে এই অঙ্কে মোট লাভটা আমরা ধরে নেব। চলো আমরা লিখব 5-এর 2 নম্বর অঙ্ক এটা আমাদের। মোট লাভ যেটা হয়েছে সেটা আমরা x টাকা ধরে নিলাম। আচ্ছা, লাভের 50%, তাই তো? তো লাভের মানে এক্সের 50%, এক্স গুণিত 50/100, এটা দেখবা এটা 2 পাবা, x/2। এই যে লাভের 50%, এই টাকাটা সমান ভাগে ভাগ করবে নিজেদের মধ্যে। তাহলে দেখো এই টাকাটা সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে। প্রত্যেকে কত পাবে? x/2 টাকাটা 2 বন্ধু ভাগ করবে, তা 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে এটা দেখো, এটা কিন্তু x/4 পেয়ে যাবে। এই যে ভাগ করলে এটা 2টা নিচে নেমে যাবে, x/4 হয়ে যাবে। তাহলে এই টাকাটা দুজনে পাবে। আচ্ছা, তাহলে অবশিষ্ট লাভ যেটা কত? তো এখানে অবশিষ্ট লাভটা আমরা বের করব। লাভ তো ছিল আমাদের x টাকা, সেখান থেকে x/2 টাকাটা ভাগ করে নিয়েছি। তাহলে এখানে এটা বিয়োগ করে তোমরা x/2 টাকাই পাবা। তাহলে অবশিষ্ট লাভ পেয়ে গেলাম। আর এই লাভটা মূলধনের অনুপাতে ভাগ করবে। আচ্ছা, মূলধন দেখো তাদের যে মূলধনের অনুপাত কত ছিল? দুই বন্ধুর 40,000 টাকা প্রথম বন্ধুর, দ্বিতীয় বন্ধুর 50,000 টাকা। ওকে, তাহলে এখানে শূন্যগুলো কেটে দাও। তাহলে এটা তোমরা 4:5 পেয়ে যাবে। 4:5। তাহলে আমরা প্রথম বন্ধুর লভ্যাংশ বের করব। প্রথম বন্ধুর লভ্যাংশ কত হবে? দেখো 4/9 হবে আনুপাতিক যোগ। আর এই যে দেখো আমাদের যেটা এই যে x/2 টাকাটা অবশিষ্ট লাভ, এই x/2 টাকার মধ্যে ভাগ করবে। তাহলে এটা সরল করে এটা কাটাকাটি যাচ্ছে, দেখো 2 দিয়ে 4, 2x/9 টাকা পেয়ে গেলাম। আচ্ছা, প্রথম বন্ধুর মোট লাভটা যদি বের করে নিই, প্রথম বন্ধুর মোট লভ্যাংশ আমরা বের করে নেব। দেখো এই যে লাভটা পেল, আবার সে কিন্তু x/4 টাকা দুজনে ভাগ করে নিয়েছিল, সেই টাকাটা যোগ করে দাও, x/4 টাকাটা। তাহলে এটা যদি ভগ্নাংশে যোগ বিয়োগ করো, লসাগু পাবা 36, 9 4 36, 4i 8x, 4 9 36, এটা 9x। তো এটা 17x/36 পেয়ে যাবে, এত টাকা। আচ্ছা, এবার দ্বিতীয় বন্ধুর চলে যাব আমরা। দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ এই অনুপাত থেকে
দ্বিতীয় বিন্দু লভ্যাংশ দেখো তো 5 বাই আনুপাতিক যোগ x/2 টাকার মধ্যে ভাগ করছি, এটা পেয়ে যাবা 5x বাই 18 টাকা, ঠিক আছে, এটা পাবা। আচ্ছা, দ্বিতীয় বন্ধুর মোট লভ্যাংশ আমরা বের করে নেব। 5x বাই 18 এর সঙ্গে যোগ হবে x/4 টাকা। তখন আছে যোগ বিয়োগ করে এটাও 36 লসাগু পাবা। তাহলে 18 দিয়ে এখানে 10x হয়ে যাবে, এটা 9, এটা 9x, তোমরা 19x বাই 18 36, 19x বাই 36 টাকা পাবা। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ এবং দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ বের করে নিলাম। এবার এখানে শর্তটা যে বলেছে আমাদের প্রশ্ন, দেখো শর্তটা কি বলেছে, যে প্রথম বন্ধুর লভ্যাংশ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, মানে প্রথম বন্ধুর লভ্যাংশটা দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ থেকে কম, তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশটা কম আছে, দ্বিতীয় বন্ধুর লভ্যাংশটা বেশি আছে, মানে তাদের মধ্যে লভ্যাংশের পার্থক্য 800 টাকা পড়েছে। তাহলে এখানে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ আছে 19x বাই 36 থেকে বিয়োগ করো প্রথম বন্ধুর লভ্যাংশ 17x বাই 36, 17x বাই 36, এই যে দেখো এদের মধ্যে পার্থক্যটাই বলেছে 800 টাকা। এই যে আমাদের সমীকরণ গঠন, এখান থেকে আমরা এক্সের মান পেয়ে যাব। 36 লসাগু 19x 17x 800, উপরে এটা 2x পাবো 800, আর এটা আমাদের 36, 2 দিয়ে এটা 18 দিয়ে 36। আচ্ছা, এখানে দেখো এক্সের মানটা 18 8-এ যদি গুণ করো 18 8-এ 144 পেয়ে যাবে। তাহলে আমরা 144, এদিকে দুটো শূন্য, এক্সের মান এটা পেয়ে গেলাম। আমাদের প্রথম বন্ধু লভ্যাংশ বের করতে বলেছিল, চলো বের করে নিই। আমরা লিখব প্রথম বন্ধুর লভ্যাংশ, প্রথম বন্ধুর লভ্যাংশ যেটা মোট লভ্যাংশ, তাই তো? প্রথম বন্ধুর মোট লভ্যাংশ যেটা পেয়েছিলাম, কত পেয়েছিলাম আমরা? 17x, 17x বলতে এক্সের মান বসিয়ে দেবো, আর নিচে 36, এত টাকা। এখানে আমরা যদি কাটাকাটি করি 12 3 36, 12 বার 144, দুটো শূন্য, 3 6 18, সরি 3 4 12, 4 হবে এটা, 3 4 12 আর দুটো শূন্য বসে যাবে, 17 4 68, দুটো শূন্য বসিয়ে দেবো। দেখো এই যে প্রথম বন্ধুর মোট লভ্যাংশ যেটা আমরা বের করলাম 6800 টাকা, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন আমরা চলে যাব। দেখো 6-এর 1 নম্বর প্রশ্নটা, সেই অঙ্কটা তোমরা বই থেকেই পাবা। তোমাদের বলে দিচ্ছি পেজ নাম্বার 11 পাতায় দেখবা 4-এর 17 নম্বর যে অঙ্কটা আছে, শুধু ওখানে দেখবা যে 4-এর জায়গায় এ আছে, এখানে 4 আছে, ওখানে এ আছে, একই অঙ্ক তোমরা করতে পারবো, বইয়ের অঙ্ক আছে। আমরা করাবো 6-এর 2 নম্বর, ওকে? আচ্ছা, তোমাদের বলে রাখি যে আমরা বইয়ের বাইরের অঙ্কগুলো করাচ্ছি, বইয়ের অঙ্কগুলো আমি ছেড়ে দিচ্ছি, কিন্তু 10-এর দাগের যে অঙ্কগুলো আছে, জ্যামিতির প্রয়োগ অঙ্কগুলো, 10-এর দাগের অঙ্কগুলো যদি বই থেকেও থাকে তাহলে আমরা কিন্তু অঙ্কগুলো করাবো। কারণ এই 10-এর দাগের জ্যামিতিক প্রয়োগ অঙ্কগুলো অনেকের সমস্যা হয়, তার জন্য আমি এই অঙ্কগুলো তোমাদের করিয়ে দেবো। বইয়ের অঙ্ক থাকলেও করাবো, আর যদি বইয়ের অঙ্ক না থাকে তবুও করাবো, ওকে? আর 10-এর দাগের অঙ্কগুলো আমরা বাদ দিব না, এই অঙ্কগুলো আমরা প্রত্যেকটা ক্লাসের অঙ্কগুলো করাবো, এটা তোমাদের বলে দিলাম। এটা তোমাদের কাছে একটা সুখবর। চলো আমরা 6-এর 2 নম্বর অঙ্কটা পড়ি। কি বলছে? দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি দেওয়া আছে, যদি উহাদের পরিসীমার পার্থক্য 64 মিটার হয় তবে বর্গক্ষেত্র দুটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো।
এখানে দেখো দুটি বর্গক্ষেত্র আছে যাদের ক্ষেত্রফলের সমষ্টি বলে দিয়েছে। তাহলে আমরা করব কি, আমরা এখানে প্রথম বর্গক্ষেত্র এবং দ্বিতীয় বর্গক্ষেত্র দুটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিব। আমরা করাচ্ছি 6-এর 2 নম্বর। আচ্ছা, প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি আমরা x ধরে নিই, x, আর দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা y ধরে নিলাম, তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাবো s² প্লাস, আর দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাবো y²। এই যে দেখো, তাদের ক্ষেত্রফলের সমষ্টি বলেছে 640, এটা বলে দিয়েছে আমাদের। আচ্ছা, তারপর আর একটা শর্ত বলেছে, উহাদের পরিসীমার পার্থক্য। প্রথম বর্গক্ষেত্রের পরিসীমা 4x মাইনাস দ্বিতীয় বর্গক্ষেত্রের পরিসীমা 4y, এটা সমান কত বলেছে? 64 বলে দিয়েছে। দেখো, আমরা প্রথম বর্গক্ষেত্রকে আমরা বড় নিয়ে নেব এই ক্ষেত্রে, যেহেতু এখানে বিয়োগ আছে। প্রথম বর্গক্ষেত্রের পরিসীমাটা আগে নিয়েছি, ঠিক আছে। আমরা ধরে নিব যে এই যেখানে আমাদের কী আছে, এক্সটা বড় আছে কার চেয়ে? ওয়াই চেয়ে। প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি আছে, এক্স গ্রেটার দেন ওয়াই। আচ্ছা, তাহলে এখানে 4 দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে এক্স মাইনাস ওয়াই সমান এটা দেখো 4 দিয়ে ভাগ করলে এটা 16 পেয়ে যাবে। আমরা এখান থেকে এক্সের মানটা বের করে নিই, 16 প্লাস ওয়াই পেয়ে। এবারে এই এক্সের মানটা এখানে পুট করে দিই, তাহলে এখানে 16 প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস y² সমান 640। এবার আমরা কী করবো, এটাকে ভাঙাবো। a প্লাস b হোল স্কোয়ার সূত্র, a প্লাস b হোল স্কোয়ার সূত্র তোমরা যদি ভাঙাও, a² প্লাস 2ab প্লাস b² প্লাস y² আছে সমান 640। 16 স্কোয়ার যদি করো, এটা পেয়ে যাবা 256। 16 করবো, 16 গুণ করবা 256 পাবা। 16 দিয়ে 32 ওয়াই, আচ্ছা y² এটা 2y², এদিকে 640, আচ্ছা 2y² 32y। আচ্ছা, এটা আর এটা এদিকে এসে বিয়োগ হবে, এটা বড় আছে তো বিয়োগ চিহ্ন। এবার এই দুটো যদি বিয়োগ করো, তো এই দুটো বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 384 পাবা। 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে ভাগ করলে এখানে y², এটা 16y হবে। আর এখানে 2 দিয়ে ভাগ করে তোমরা পেয়ে যাবা 192। আমরা সিধুর আচার্যের সূত্র প্রয়োগ করব। দেখো, সিধুর আচার্যের সূত্রটা তোমাদের জানতে হবে, মাইনাস বি, ওয়াই সর্গটা বি, মাইনাস বি প্লাস মাইনাস √b², ঠিক আছে। আচ্ছা, এখানে বি কিন্তু আমাদের 16 আছে, মাইনাস হবে না, তাহলে b² মাইনাস 4ac, 4a বলতে এখানে 1, y² সর্গটাকে এ বলা হয়, তাহলে কিছু নাই তো 1 ধরবা। 4ac, সি কিন্তু মাইনাস 192, আর নিচে হয় 2a, এ তো হয় 1, তাহলে যে আমাদের সিধুর আচার্যের সূত্র আমরা প্রয়োগ করেছি, -16 প্লাস মাইনাস 16 বর্গ 256, এটা মাইনাস এটা প্লাস হয়ে যাবে, 192 আর 4 এটা গুণ করবা, এটা গুণ করে পেয়ে যাবা 768 পেয়ে যাবা। 2 -16 প্লাস মাইনাস এই দুটো যোগ করবা, এটা যোগ করে পাবা 1024। -16 প্লাস মাইনাস 1024 বর্গমূল। দেখো, বর্গমূলটা আমি দেখাচ্ছি তোমাদের, অনেকের বর্গমূল সমস্যা হয়। এভাবে ডান দিক থেকে জোড়া করবা। এবার 10কে নিয়ে প্রথম জোড়াটার কাজ করো। 10কে দেখো 3 নাও, 3 3 9, 4 নিলে পরে 4 4 16 বড় হয়ে যাচ্ছে, তার জন্য 3 দিয়ে নাও, 3 3 নাও। ছোটো হলে চলবে কিন্তু বড় হলে চলবে না। সেখানে 1 বিয়োগ, একটা টান দিবা, এবার এটা যা আছে তাকে 2 দিয়ে গুণ করে এখানে বসাবা,
তাহলে এখানে 3কে 2 দিয়ে গুণ করলে পরে 2 3 6, মানে ডবল বসাতে হবে এখানে, একে গুণ করে মানে এ যা থাকবে তার ডবলটা এখানে বসবে। তাহলে ডবল মানে 2 দিয়ে গুণ, 2 3 6, একটু জায়গা রাখবো এখানে। এবার এটা তো বিয়োগ করে 1, দেখো এটা তো ছোটো হয়ে যাচ্ছে, এবার তোমাকে এই জোড়াটা নামাতে হবে। এখন এই একসঙ্গে জোড়াটা কিন্তু নামাতে হবে এখানে। এবার এই যে 6 আসলো না, এখন করবা কি, এই 6-এর পাশে যে কোনো সংখ্যা বসাবা, এই 6-এর পাশে যে সংখ্যা বসাবা সেই সংখ্যাতেই গুণ করবা। তো 6-এর পাশে আমি যদি 2 নিই, তাহলে তোমরা 2 দিয়েই গুণ করবা। গুণ করো, 2 দিয়ে 4, 2 6 12, তবে মিলে গেছে আমাদের 2 নিয়ে, তাহলে এখানেও 2 নেবা, এখানেও 2 নেবা, গুণ করে পাবো 124। তাহলে বর্গমূলের যে অ্যান্সার সেটা হবে 32 আমাদের। তাহলে 1024-এর বর্গমূল আমরা 32 পেয়ে গেলাম, নিচে 2। আচ্ছা, ওয়াই সমান সমান, দেখো এবার প্লাস দিয়ে একটা মান, একটা মাইনাস দিয়ে একটা মান পাবো। তাহলে -16 + 32/2, কমা দিয়ে লিখবো -16 - 32/2। এখানে ওয়াইটা কিন্তু বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, তাহলে এটা যে ঋণাত্মক মানটা আমরা ছেড়ে নেব, শুধু আমরা ধনাত্মক মানটা নেব। তাহলে ওয়াই সমান সমান আমরা নিব -16 + 32/2, এই মানটা নিব। ঠিক আছে, এই যে যেহেতু ওয়াই হলো বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, তাই জন্য এই মানটাকে বাদ দিয়ে দিলাম। এটা আমরা ধনাত্মক মান নিয়ে কাজ করবো, এটা ধনাত্মক আসবে। এবার দেখো আমরা যদি সরলটা করি, তাহলে 32 থেকে 16 বাদ, এটা আমরা পেয়ে যাবো 16, 2 দিয়ে কাটাকাটি করে 8, তাহলে ওয়াইয়ের মানটা আমরা দেখো 8 পেয়ে গেলাম। এবার আমাদের বের করতে হবে কার মানটা, এক্সের মানটা। লক্ষ্য করে যে এক্সের মান বের করে রেখেছিলাম, এটাকে যদি 1 নয় নাম দিয়ে দিই, তাহলে আমরা লিখবো 1 থেকে পাই x সমান সমান ছিল আমাদের 16 + ওয়াইয়ের মান 8 পেয়ে গেলাম, তাহলে x সমান সমান 24 পেয়ে গেলাম। তাহলে আমাদের এখানে কী বের করতে বলেছিল, সেই বর্গক্ষেত্র যে দুটি ছিল, বর্গক্ষেত্র দুটির বাহুর দৈর্ঘ্য বের করতে বলেছিল, এই যে বর্গক্ষেত্র দুটির বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্র দুটির বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্র দুটির বাহুর দৈর্ঘ্য আমরা কত পেলাম, একটা পেলাম 24, এটা একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, আর একটা পেলাম আমরা 8 পেয়ে গেলাম, এই যে 8, এই যে আমার দুটো অ্যান্সার। এরপরে দেখো 7-এর দাগের যে অঙ্কগুলো আছে, 7-এর 1 নম্বর। 7-এর আগের প্রশ্নটা দেখো দ্বিঘাত করণী থেকে আছে, এর মানটা বের করতে বলেছে। আমরা মানটা বের করে দেখাই। সাতের 1 নম্বর আমাদের আছে √7 √5 - √2, √5 into √7 - √2 plus 2√2/√5 plus √7, এভাবে মানটা আছে। এটা সরল করে আমরা অ্যান্সার বের করবো। দেখো এবার দেখো করণের গুণ তোমরা জানো, দেখো √7 √5 এটা তোমরা √35 পেয়ে যাবা, মানে 7 5 গুণ, করণের মধ্যে গুণ হয়ে যাবে। এটা √7 দিয়ে 14 পাবা, সেটা মাইনাস, এটা -√35 পাবা, সেটা মাইনাস মানে আছে প্লাস রুট, এটা 5 দিয়ে 10 হয়ে যাবে। আর এখানে হর করণীয় রিলেশন করে নাও, হর করণীয় রিলেশন দেখো যেটা আছে সেটা আগে লিখে নাও, এবং হরে যেটা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে যে উপর নিচ গুণ হয়ে যাবে, এভাবে হয়ে যাবে। এখানে এর সঙ্গে এটা কেটে দিতে পারবা, এখানে -√14 প্লাস √10, এখানে
আচ্ছা, এখানে আমরা 2√2 √5 মাইনাস √7 আমরা রেখে দিলাম। আমরা এর কাজ করব। এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র পড়ে যাবে। দেখো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে। আচ্ছা, উপরে 2√2, এটা দেখো, এটা আমাদের এটা 5 পেয়ে যাবা, এটা 7 পেয়ে যাবা। স্কোয়ারের জন্য রুটটা উঠে যায়, তো বসে যাবে। এখানে বিয়োগটা দেখো -2 পাবা, এর বিয়োগটা এই দুই কেটে দাও। এই 2 দিয়ে কাটবে বলে আমরা গুণটা করিনি, দেখিয়ে দিয়েছিলাম। -√14। দেখো, এই মাইনাস প্লাসে এটা মাইনাস হয়ে যাবে। এবার √2 √5 গুণ করে এটা √10 পাবা। এটা যেহেতু মাইনাস হয়ে গেছে, তো মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে। আর √2 √7 এটা √14 পাবা। এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে। দেখো, সব কেটে গেলে বলে আমাদের কি অ্যান্সারটা 0 পেয়ে গেলাম। পরের প্রশ্ন আমরা 7-এর 2 নম্বর প্রশ্নে চলে আসবো। 7-এর 2 প্রশ্নটা, এটা ভেদ থেকে আছে। দেখো, 7-এর 2 আমাদের আছে 1/x মাইনাস 1/y ভেরিয়েস 1/x মাইনাস y। এটা থেকে এই ভেদটা প্রমাণ করতে বলেছে। দেখো, আমরা কি করব, ভেদ তুলে দিব। ভেদ তুলে সমান সমান একটা ধ্রুবক কে চলে আসবে, k/x মাইনাস y। পাশে বলবা কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, কে এর পরিচয় দিয়ে দেবা। আমরা ভগ্নাংশে যোগ করি, x/y লসাগু, সেটা আমাদের y মাইনাস x হয়ে যাবে, k(x মাইনাস y)। সেখানে দেখো আমি করব, পরে মাইনাস কমন নিয়ে x মাইনাস y করে দিলাম। x মাইনাস y আমরা বর্গমূল করব। বর্গমূল করলে দেখো তো -x মাইনাস y তার হোল স্কোয়ার সমান k(x/y) এটা পেয়ে যাবো। আচ্ছা, মাইনাসটা আমরা ডান দিকে নিয়ে গেলাম, ডান দিকে নিয়ে চলে। আচ্ছা, এর আমরা সূত্র ভেঙে দিই, a মাইনাস b স্কোয়ার সূত্র, a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab s স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান মাইনাস k(x/y)। সেটাকে আমরা ডান দিকে নিয়ে আসবো, প্লাস 2xy। এখান থেকে আমরা কমন নিয়ে নিচ্ছি। দেখো, মাইনাস k প্লাস 2xyটা যদি কমন নিয়ে নিলাম, দুটো থেকে xy কমন, সেটা কিন্তু আমাদের ধ্রুবক একটা। এই ধ্রুবকটাকে ছোটো হাতে ধ্রুবক এ নিয়ে নিলাম। বড় একটা ধ্রুবক থাকলে তাকে একটা ছোটো ধ্রুবক নিয়ে নিবা, এও ধ্রুবক তোমরা নিতে পারবা। xy আছে, xy বসিয়ে দিলাম। s স্কোয়ার প্লাস y স্কোয়ার। এবার লক্ষ্য করে এখানে এই যে সমান সমান আর ধ্রুবক তুলে দিয়ে আমরা ভেদ নিয়ে আসতে পারবো। তাহলে s স্কোয়ার প্লাস y স্কোয়ার ভেরিয়েস xy আমরা করতে পারবো। এটাতে প্রমাণ করতে বলেছিল, তো s স্কোয়ার প্লাস y স্কোয়ার ভেরিয়েস xy প্রমাণ করতে বলেছিল। আমরা প্রমাণটা দেখিয়ে দিয়েছি। ওকে, এই দেখো প্রমাণটা। আমরা চলে আসবো 8-এর দাগের প্রশ্নগুলো। 8-এর 1 নম্বর অঙ্কটা, এটা তোমরা বই থেকে পাবা। তোমরা বইতে চলে যাবা, পেজ নাম্বার 95 পাতার দেখবা প্রয়োগ 61 নম্বর যে প্রয়োগটা আছে। 8-এর 2 নম্বর অঙ্কটা করাবো, এটা বইয়ের বাইরে আছে। দেখো,
8-এর 2-এর প্রশ্নটা 8-এর 2 আমাদের এখানে a, b, c, ঠিক আছে, এটা ক্রমিক বলে দিয়েছে, ক্রমিক সমানুপাতি। তাহলে ABC ক্রমিক সমানুপাতি হলে আমরা লিখতে পারবো, অতএব যে লিখবো A/B সমান সমান হয়ে যাবে B/C, মানে মাঝেরটা দুবার ফিরে আসবে। এখানে আমরা A/B সমান সমান B/C। আচ্ছা, এখানে আমরা এদেরকে কে ধরে নিলাম, কে ধরি, এই অঙ্কগুলো আমাদের কে মেথডের অঙ্ক। আচ্ছা, তাহলে আমরা A/B সমান সমান কি, তাহলে এখান থেকে A এর মানটা আমরা B কে পেয়ে যাব, B/C কে, B এর মানটা আমরা C কে পেয়ে যাব। আচ্ছা, A এর মানটা আছে B কে, তার B এর মান জানা আছে, তো B এর জায়গায় যে C কে মানটা বসিয়ে দেব, তাহলে A এর মানটা দাঁড়িয়ে যাবে CK²। তাহলে এখন A এর মান CK² আর B এর মান CK, এই দুটো মান নিয়ে কাজ হবে। দেখো আমাদের যে বাম পক্ষ আছে, আমরা এখানে চলে আসবো বাম পক্ষে। তাহলে দেখো বাম পক্ষটা 1/b আছে আমাদের। লেফট হ্যান্ড সাইড 1/b মান বসিয়ে দাও। 1/b এর মান তো আমাদের CK, তাহলে 1/CK বাম পক্ষ আমরা পেয়ে গেলাম। এবার আমরা ডান পক্ষে চলে আসবো, রাইট হ্যান্ড সাইডে। ডান পক্ষ আছে 1/b - a প্লাস 1/b - a, এর মান বসিয়ে দেবো। b এর মান তো CK মাইনাস a এর মানটা CK², b এর মান CK মাইনাস c। এখানে তবে এখানে আমাদের কমন যাচ্ছে, এখানে আমরা CK কমন নিতে পারবো, CK, তাহলে 1 মাইনাস এটা আমাদের K রয়ে যাবে। আর এখান থেকে আমরা কমন নিয়ে নেব 1/, এটা C কমন যাবে এখান থেকে, K - 1। আচ্ছা, আমরা 1/CK যেটা আমরা কমন নিয়ে নিই বাইরে, তাহলে এটা তো 1/1 - K পেয়ে যাবা। কিন্তু এখানে দেখো, এখানে CK নিয়েছি মানে শুধু C আছে, K নাই বলে K একটা উপরে দিবা, Kটাকে, তাহলে C তে চলে গেছে, K - 1 এই যে এটা রয়ে যাবে আমাদের। ঠিক আছে, মানে CK কমন নিয়েছো, যদি কমন না থাকে নিচে, এই যে CK নাই, শুধু C আছে, তাহলে Kটা উপরে নিয়ে নেব। তোমরা এক কাজ করো, এই যে 1/CK আছে না, CK দিয়ে গুণ করো, 1/CK দিয়ে দেখবো এটাই ফিরে পাবা, K কেটে যাবে আর Cটা এর সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে এটা হবে কিন্তু আমাদের এখানে 1/CK 1 মাইনাস K। আচ্ছা, এখানে এই K - 1টাকে 1 - K করবো, তো একটা মাইনাস বের হবে, সেই মাইনাসটা প্লাস মাইনাস এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে আমরা 1 - K করে দেবো। 1 - K 1 - K মিলে গেছে। এখন আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ করাটা সুবিধা হয়ে যাবে। 1/CK, এখানে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি 1 - K। তাহলে এটা দেখো তো, এটা আমাদের মিলে গেলো, যেটা 1, এটা মিলে গেছে, তো K নেমে যাবে। দেখো উপর নিচ কিন্তু আমাদের সমান হয়ে গেছে, এই যে দুটো, তাহলে এই দুটো কেটে যাচ্ছে, পরে রয়ে গেল 1/CK। তাহলে আমাদের দেখো আমরা পেয়ে গেছি, অতএব দিয়ে এই যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রুভড, আমরা প্রুভ করে নিলাম, প্রমাণিত। এই ছিল প্রমাণটা, ভালো একটা প্রমাণ ছিল আমাদের। এরপরের প্রশ্ন, এরপরে চলে এসো 10-এর দাগের অঙ্কগুলো। 10-এর দাগের অঙ্কগুলোর কথা বললাম, যে একটা তোমাদের সুখবর একটা, যে এই 10-এর দাগের অঙ্কগুলো আমরা প্রত্যেকটা ক্লাসের করাবো। বই থেকে যদি থাকে অঙ্কগুলো তবু করাবো, এবং বইয়ের বাইরে থাকলেও করাবো। আর 10-এর দাগের অঙ্কগুলো আমরা বাদ দিব না, ওকে। আচ্ছা চলো, 10-এর দাগের জ্যামিতিক প্রয়োগ অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো খুবই ভাইটাল। এই অঙ্কগুলো তোমাদের বুঝতে হবে ভালো করে, অনেকের খুব সমস্যা হয়।
দেখো প্রশ্নটা আগে পড়া যাক কী বলছে। 10-1 নম্বরটা, যদি একটি বৃত্ত একটি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে স্পর্শ করে, বিসি বাহুকে স্পর্শ করেছে, ঠিক আছে, একটি বৃত্ত ত্রিভুজ এবিসি যে ত্রিভুজ আছে বিসি বাহুকে স্পর্শ করে এবং বর্ধিত বাহু এবি এবং এসিকে যথাক্রমে কিউ এবং আর বিন্দুতে স্পর্শ করে, তবে প্রমাণ করো যে এ কিউ সমান সমান হাফ ইন্টু এই যে ত্রিভুজের 3টি বাহুর সমষ্টি আছে, এখানে পরিসীমাটা আছে। আচ্ছা, তাহলে যে প্রশ্নটা বলেছে এই প্রশ্ন অনুসারে আমরা আগে ছবিটা তৈরি করব, তারপর তোমাদের বোঝাতে সুবিধা হবে। 10-1 আমরা নিয়ে নেব 10-1 নম্বর। তাহলে এখানে দেখো আমাদের যে একটি বৃত্ত বলেছে, তাহলে আমরা একটা বৃত্তের ছবি আঁকি। এই যে আমাদের একটি বৃত্ত, আর ত্রিভুজটা দেখো একটি বাহু স্পর্শ করেছে বৃত্তকে। তাহলে আমরা কাজ করি, আচ্ছা ত্রিভুজটা তৈরি করার আগে আমি একটু অন্য স্টাইলের ছবিটা তৈরি করছি। প্রথমে যেহেতু এখানে এখানে একটা বাইরের বিন্দু নিয়ে নিলাম, আর এভাবে এখান থেকে একটা স্পর্শক নিলাম, এবার এদিকে একটা স্পর্শক নিয়ে নিচ্ছি। আচ্ছা, এদিকে একটা স্পর্শক এভাবে নিয়ে নিলাম, আর দুদিকে দুটো স্পর্শক এইভাবে করে চলে গেছে, ঠিক আছে। দেখো এখানে ত্রিভুজটা তৈরি হবে এইভাবে, মানে এই জায়গায় একটা স্পর্শক হবে, এই যে দেখো, মানে এই বাহুটা আছে না, বলেছিল বিসি বাহুটা স্পর্শ করেছে, তাহলে এই বাহুটাকে আমরা বিসি নিয়ে নিলাম, এটা বিসি, এটা এ। তাহলে এবিসি ত্রিভুজটা হচ্ছে এই ত্রিভুজটা, এই যে এবিসি ত্রিভুজের একটি বাহু স্পর্শ করেছে, দেখো এই যে বিসি বাহুটা স্পর্শ করেছে। কোথায় স্পর্শ করেছে আমরা এখানে ধরে নিব, এই পি বিন্দুতে স্পর্শ করেছে, ওকে। তারপর যেটা বলেছি, এই যে এবি বাহুর বর্ধিত, দেখো এবি এবং এসি বাহুর যে বর্ধিত, এবি বাহুর বর্ধিত এখানে কিউ বিন্দুতে স্পর্শ করে বৃত্তকে, এটাও বলেছে প্রশ্নে। আর এসি বাহুর বর্ধিত যে এখানে দেখো, এখানে আমাদের আর বিন্দুতে, এটা আর বিন্দুতে স্পর্শ করে, যে কিউ এবং আর বিন্দুতে স্পর্শ করে, এই কথাটা বলেছে। তাহলে এইভাবে দেখো প্রশ্ন অনুসারে এভাবে ছবিটা তৈরি হচ্ছে। আচ্ছা, এবার আমরা প্রমাণ যেটা করতে বলেছে, এই যে এই কিউটা হবে এই যে পুরো ত্রিভুজের পরিসীমার অর্ধেক, এটা প্রমাণ করতে বলেছে আমাদের। আচ্ছা, তার আগে দেখো আমাদের এখানে জানতে হবে যে এই যে দেখো, আচ্ছা এখানে আমাদের কেন্দ্রবিন্দু আছে, কেন্দ্রবিন্দু, এখানে কেন্দ্রবিন্দুর নাম আমরা নিয়ে নেব, ও কেন্দ্র নিয়ে নিলাম। তাহলে তোমাদের এখানে জানতে হবে কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর যে স্পর্শক দুটি, মানে যে এ কিউ আর এ আর, এই স্পর্শক দ্বয়ের দৈর্ঘ্য সমান হয়, এ কিউ সমান সমান এ আর, ঠিক আছে। একইভাবে দেখো তো, এই যে ও কেন্দ্র বৃত্তের যে বহিস্থ বিন্দু যে বি বিন্দু আছে, তাহলে বি বিন্দু থেকে যে স্পর্শক বি কিউ এবং বিপি আছে এরও সমান হবে। তাহলে এখানে আমরা বিপি সমান সমান বি কিউ সমান বলতে পারবো। একইভাবে দেখো সি বিন্দুটা বহিস্থ বিন্দু, তাহলে এখানে এই যে সিপি আর সিআর সমান হবে, তাহলে আমরা এই যে সিপি সমান সমান এই যে সিআর, এরা দুজন সমান হবে। তাহলে এরা কিন্তু দেখো আমরা এই যে জ্যামিতির প্রয়োগ যেটা স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, সেই চ্যাপ্টার থেকে আমরা কিন্তু এগুলো নিতে পারবো। তাহলে এবার আমরা কী করবো, দেখো এখন আমাদের যে ত্রিভুজের যে পরিসীমা, মানে বাহু তিনটে যোগফল, সেটা আমরা দেখাবো। চলো, বিসি প্লাস সিএ প্লাস এবি, এই যে তিনটে বাহু আছে না সমষ্টিটা, এদেরকে নিয়ে নিলাম। এবার বিসির মানটা দেখো, যে বিসিকে আমরা লিখতে পারবো বিপি, এই যে বিসি লক্ষ্য করো, বিসিকে লিখতে পারবো বিপি প্লাস এই যে পিসি বা সিপি, তাহলে বিসিকে লিখছি বিপি প্লাস সিপি লিখলাম, ওকে। আর এখানে সিএ রেখে দিলাম, এবি রেখে দিলাম। এখন দেখো বিপির মান যে বি কিউ, তাহলে বিপির জায়গায় আমরা বি কিউ করে দিলাম, আর সিপির মান সিআর, সিপির জায়গায় আমরা সিআর বসিয়ে দিলাম, মানে সিএ প্লাস এবি। এবার আমরা সাজাবো, দেখো এই যে আমাদেরকে এ বি প্লাস বি কিউ, মানে যে এ কিউটা আছে এ বি প্লাস বি কিউ হবে, তার ওইভাবে এখানে আমরা সাজাচ্ছি, এ বি প্লাস বি কিউ নিলাম, এটা আর এটা নিলাম, এক জায়গায় করলাম, প্লাস, আর এখানে দেখো এই যে এসি
মানে CA প্লাস CR মানে ARটা। তাহলে এখানে আমরা এক জায়গায় করি, আমরা এটাকে আমরা লিখব CA প্লাস CR। এই যে CRটা আছে, এটা আর এটা এক জায়গায় করলাম CR। এভাবে করলে কী হবে আমাদের AB প্লাস BQটা, দেখো AB প্লাস BQটা তোমরা AQ পেয়ে যাবা। তাহলে এর মানটা AQ প্লাস, আর CA প্লাস CR, এই যে CA বা AC বলতে পারো। তাহলে AC প্লাস CR এরা দুজনে মিলে কত হবে AR হয়ে যাবে। তা তোমরা এখানে AR লিখতে পারবা। আচ্ছা, আমরা জানি যে AQ আর AR সমান দেখিয়েছি তোমাদের, তাহলে এখানে AR এর জায়গায় তোমরা AQ বসাতে পারবা, সমান আছে। AQ যোগ করলে 2AQ পেয়ে যাবা। তাহলে আমরা দেখো পেয়ে গেলাম 2AQ সমান সমান BC প্লাস CA প্লাস AB। তাহলে এখানে AQ দুইটা এখানে এইভাবে হাফ করে নিতে পারবা, এই দুইটা নিচে নেমে যাবে, হাফ BC CA AB। দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল, দেখো প্রমাণটা চলে এসেছে। আমরা লিখে দেবো প্রুভড। খুব ভালো একটা প্রমাণ ছিল। এই যে জ্যামিতির অঙ্কগুলো আমি একদম ডিটেলসে সম্পূর্ণ তোমাদের প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দেবো। প্রত্যেকটা ক্লাসে 10-এর দাগের অঙ্কগুলো তোমাদের কিন্তু করাবো। তোমাদের এই অঙ্কগুলো খুবই অসুবিধা হয়, তোমরা কমেন্ট করো আমাকে, তার জন্য আমি তোমাদের যাতে উপকার হয় এবং তোমরা যেন ভালো বুঝতে পারো তার জন্য এই অঙ্কগুলো আমি করাবো। বইয়ের অঙ্ক যদি থাকে তবুও করাবো, এবং বইয়ের বাইরে থাকলেও সেই অঙ্কটা আমরা করিয়ে দেবো। ওকে, পরে আমরা চলে আসবো 10-এর 2 নাম্বার অঙ্কে চলে আসবো। আমরা 10-এর 2 নাম্বার অঙ্কটা প্রথমে আমরা পড়ে নিব কি বলছি। দেখো 10-এর 2-এর প্রশ্নটা কী বলছে, দেখো প্রশ্নটা এর বলছে একটি বৃত্তের উপর স্থিত, মানে একটি বৃত্তের উপরে কোনো একটি বিন্দু আছে, মানে সেই বিন্দুটা P থেকে, ঠিক আছে, P থেকে AB বেসের উপর PN একটি লম্ব। প্রমাণ করো যে PB স্কোয়ার সমান সমান AB ইন্টু BN, এটা প্রমাণ করতে বলেছে। আবার বলি যে বৃত্ত একটি আছে, বৃত্তের উপর একটি P বিন্দু আছে, সেই P বিন্দু থেকে AB বেসের উপর PNটা লম্ব আছে, এটা প্রমাণ করতে হবে। চলো আমরা ছবি এঁকে প্রশ্নটা আরও ভালো করে বুঝবো। তাহলে আমরা আগে একটা বৃত্ত তৈরি করে নিই। তো 10-এর 2 নাম্বার, আচ্ছা এই যে আমাদের বৃত্ত, আমাদের ব্যাস AB, আমাদের ব্যাস, এখানে আমাদের কেন্দ্রবিন্দু আছে, এর কেন্দ্র আমরা নিয়ে নেব, কেন্দ্র তো উল্লেখ করে নিই, ও নাম দিয়ে দিলাম। আচ্ছা এই যে বৃত্তের উপরে একটা P বিন্দু যেটা বলেছে, আর P বিন্দু থেকে AB বেসের উপর লম্ব, এই যে মানে PN লম্ব, এটা N আছে, এভাবে প্রশ্ন বলেছে আমাদের। বৃত্তের উপর P বিন্দু, সেই P বিন্দু থেকে AB বেসের উপর লম্ব, মানে এখানে PN লম্ব আছে AB, তো এটা সমকোণী ত্রিভুজ। আচ্ছা আমরা এখানে একটু অঙ্কন করব প্রমাণটা করার জন্য। প্রমাণটা কিন্তু আমাদের এটা করতে বলেছি, তোমাদের বলে দিই PB স্কোয়ার সমান সমান AB ইন্টু BN, এটা কিন্তু আমাদের প্রমাণে নিয়ে আসতে হবে। আচ্ছা প্রমাণটা করার জন্য অঙ্কনটা দেখো, তোমরা AP যোগ করবা আর AB যোগ PB যোগ করে নিবা। এই যে দেখো AP আর PB যোগ করবা। আচ্ছা এখন দেখো আমাদের এই যে APB, মানে APB কোণটা হবে আমাদের 90 ডিগ্রি। কেন? কারণ APB কোণটা অর্ধবৃত্তস্থ কোণ, ব্যাস নিয়ে বৃত্তস্থ কোণ অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ আমাদের কী হয় সমকোণ 90 ডিগ্রি। আচ্ছা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি সমকোণী ত্রিভুজ, তাহলে দুটি সমকোণী, এখানে দুটি সমকোণী ত্রিভুজ আছে। একটা ত্রিভুজ আছে ত্রিভুজ APB ও ত্রিভুজ PNB। আচ্ছা এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য দেখাতে পারবো
দেখো দুটি ত্রিভুজকে সদৃশ্য দেখার জন্য আমাদের দুটো শর্ত সমান দেখাতে হবে। যদি বলি এই যে বড় ত্রিভুজের এপিবি ত্রিভুজের যে কোণ পিবি এ আছে, এই যে এই কোণটা, ঠিক আছে, পিবি এ কোণটা, বি কোণটা, এই কোণটা মানে বড় ত্রিভুজের এই কোণটা আছে, আর ছোটো ত্রিভুজটারও এই কোণটা আছে, পিএনবি ত্রিভুজেরও আছে, মানে কোণ পিবিএন, ঠিক আছে, মানে বি কোণ সমান সমান বি কোণ, একই কোণ বলে আমরা সমান দিতে পারলাম, একটা শর্ত। 2 নম্বর শর্ত, আমরা দেখো এই যে বড় ত্রিভুজের এপিবি এটা 90 ডিগ্রি আছে, আর ছোটো ত্রিভুজের এই কোণটা পিএনবি কোণটা, কোণ পিএনবি এই কোণটা 90 ডিগ্রি, সমকোণ, দুটোই 90 ডিগ্রি। এবার দেখো এই দুটো ত্রিভুজ থেকে আমরা দুটো শর্ত সমান পেয়ে গেলাম, তাহলে আমরা দুটো ত্রিভুজকে সদৃশ্য বলতে পারবো। এই সদৃশ্যের জন্য এভাবে দিয়ে দেবা, ত্রিভুজ এপিবি সদৃশ্য ত্রিভুজ পিএনবি। এবার যদি দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয়ে যায়, দেখো সদৃশ্য ত্রিভুজের ধর্ম তোমরা অনুরূপ বাহুগুলো অনুপাত সমান দেখাতে পারবা। আমি বড় ত্রিভুজটা নিচ্ছি, আমরা দেখাবো অতিভুজ বাই ভূমি দেখাচ্ছি। অতিভুজ বাই মানে এবি বাই বড় ত্রিভুজের অতিভুজটা এবি হবে, এই কোণটা যদি সমকোণ হয়, সমকোণের বিপরীত বাহুটা এবি, সেটা হবে অতিভুজ। অতিভুজ বাই ভূমি মানে পিবি, ওকে, অতিভুজ বাই ভূমি সমান সমান। এবার ছোটো ত্রিভুজে দেখো, ছোটো ত্রিভুজে অতিভুজটা হচ্ছে পিবি, তাহলে এখানেও আমাদের একইভাবে নিতে হবে অতিভুজ বাই ভূমি। তা ভূমিটা আমাদের এখানে বিএন নিয়ে নেব, বিএন ভূমি। দেখো সদৃশ্য ত্রিভুজে অনুরূপ বাহুগুলির অনুপাত কী হয়, সমান হয়, এটা আমরা করতে পারবো। এবার প্রমাণটা চলে আসবে, এটা কোনাকুনি গুণ করে দাও, পিবি পিবি গুণ করে পিবি স্কোয়ার, আর এটা এবি ইন্টু বিএম। তো এটাই প্রমাণ করতে বলেছিল আমাদের, আমরা প্রমাণ করে ফেলেছি, প্রুভড, প্রমাণিত। এর পরের অঙ্কতে আমরা চলে যাব। এখানে 11 অঙ্কগুলো সম্পাদ্য, এগুলো বই থেকে পাবা। আমরা চলে আসবো 12 দাগের অঙ্কটা। দেখো 97 পেয়েছি, 12 দাগের দেখো 12-এর 1 নম্বরটা করাবো। 12-এর 1 নম্বর অঙ্কটা আমাদের প্রমাণ করতে বলেছে, আমরা বাম পক্ষটা নিয়ে নিলাম। বাম পক্ষটা কত আছে দেখো, আমাদের আছে cot a ইন্টু রুট ওভার গুণ আছে এর সঙ্গে 1 প্লাস সাইন এ বাই 1 মাইনাস সাইন এ। এভাবে বাম পক্ষটা আছে। cot a আমরা বসিয়ে দিলাম। আচ্ছা রুট ওভার, দেখো আমরা কী করছি, 1 প্লাস সাইন এ যেটা আছে সেটা বসিয়ে দিচ্ছি, 1 মাইনাস সাইন এ। আচ্ছা আমরা করবো কি 1 মাইনাস 1 প্লাস সাইন এ, মানে হরে যেটা আছে তার বিপরীত চিহ্ন দিয়ে গুণ করবো উপর নিচে, এখানেও গুণ হবে 1 প্লাস সাইন এ। দেখো এটা আমরা করে দিলাম cot a। এখানে তোমরা এই যে দেখো এটা দুটো আছে, তাহলে একটা বেরিয়ে আসবে, আমি পরে বের করছি। আচ্ছা এখানে দুটো আছে বলে হোল স্কোয়ার করে দিলাম, নিচে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে। এখানে cot a। আচ্ছা এখানে লক্ষ্য করো গুণ চিহ্ন দিয়ে দিলাম, উপরে 1 প্লাস সাইন এ, দুটো আছে একটা বেরিয়ে আসবে, এখানে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা আছে আমাদের। আচ্ছা cot a কে আমরা লিখব, cot a কে ভাঙা যাবে cos a বাই সাইন এ। আচ্ছা 1 প্লাস সাইন এ, আচ্ছা রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা তোমরা cos স্কোয়ার থিটা লিখতে পারবা। আচ্ছা থিটা দিয়ে দিয়েছি আমি, আর থিটার জায়গায় এ আছে, থিটা হবে না এ হবে এই জায়গায়, ওকে। আচ্ছা
তাহলে এখানে কস স্কোয়ার কস ই হবে, যদি রুট ওভার আছে স্কোয়ার হবে না, রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ, তাহলে আমরা পেয়ে যাবো কস এর সূত্র এটাই। আচ্ছা, এই সূত্রটা তোমরা জানো, সূত্রটা তোমাদের যদি আমি দেখাই, দেখো আমি এই জায়গায় দেখাচ্ছি তোমাদের, এখানে আমি দেখে দিয়েছি সূত্র প্রমাণটা। দেখো তোমরা, আমি যেহেতু দেখাচ্ছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা জানো। এখান থেকে কস স্কোয়ার থিটার মানটা আমরা বের করবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এখানে কস থিটার মানটা তার রুট ওভার দিয়ে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, দেখো এটা পেয়ে যাবে না, ওটাই তো করেছি। এই যে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান কসে লিখেছি, দেখো তাহলে এটা হয়। আচ্ছা, কসে কেটে দাও, পরে রয়ে গেল 1 প্লাস সাইনে, আর নিচে আমাদের আছে সাইনে। দেখো এটাই কিন্তু প্রমাণ করতে বলেছে প্রশ্নে, এই যে 1 প্লাস সাইনে বাই সাইনে, প্রমাণটা আমরা করে ফেলেছি। এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড, এটা আমাদের প্রমাণিত হয়ে গেছে। দেখো 12-2 নম্বর অঙ্কটা দেওয়া আছে tan a প্লাস বি রুট 3 আর tan a মাইনাস বি 1/√3, a প্লাস বি এর মানটা আবার এভাবে আছে। আচ্ছা, তাহলে এখানে এটা আবার বি এর চেয়ে বড় আছে, তাহলে এ কোণ আর বি কোণে এর মান বের করতে বলেছে। চলো দেখো, প্রথম যে সমীকরণটা আছে 12-2 নাম্বার, প্রথমে আমাদের আছে tan a প্লাস বি। আচ্ছা, এখানে যে রুট 3 আছে, তোমরা রুট 3কে লিখতে পারবা tan 60 বা রুট 3, ওইদিকে tan ভেনিস করে তোমরা এ প্লাস বি 60 ডিগ্রি নিতে পারবা। আচ্ছা, এবং আর একটা সমীকরণ আছে আমাদের, সমীকরণটা আমি এখানে তৈরি করছি, এখানে একটা সমীকরণটা নিয়ে নেব, tan a মাইনাস বি সমান 1/√3 আছে, 1/√3 tan 3 ডিগ্রি মান, এটা করতে পারবা। a মাইনাস বি আর tan ভেনিস করে a মাইনাস বি মানটা 30 ডিগ্রি পেয়ে যাবা। আমরা এখানে বসিয়ে দিলাম a মাইনাস বি 30 ডিগ্রি, অপনের করো, এখানে 2a, এটা আমাদের এখন এটা যোগ করে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি এই দুটো কোণ যোগ করে তোমরা পেয়ে যাবে কত, 90 ডিগ্রি পেয়ে যাবো। 2 দিয়ে কাটাকাটি করো, 45 ডিগ্রি পাবা। তাহলে এই কোণটা পেয়ে গেলাম 45 ডিগ্রি। এটাকে যেমন 1 নং নাম যদি 1 থেকে আমরা দেখো এর জায়গায় 45 ডিগ্রি বসিয়ে দেবো। এখান থেকে আমরা বি কোণটা পেয়ে যাবো, 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বিয়োগ হবে, এটা 15 ডিগ্রি পেয়ে যাবো। দেখো আমাদের এ কোণ এবং বি কোণ মান বের করতে বলেছিল, তাহলে এ কোণটা 45 ডিগ্রি আর বি কোণটা 15 ডিগ্রি, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এরপর 12-3 নম্বর অঙ্কটা, যেটা বইয়ের অঙ্ক আছে, বই থেকে পেয়ে যাবা। আমরা বইয়ের বাইরে অঙ্কগুলো করাচ্ছি, কিন্তু 10-এর দাগের যে অঙ্কগুলো বললাম বই থেকে থাকলেও করাবো এবং বইয়ের বাইরে থাকলেও করাবো। আমরা চলে আসবো 13 দাগের অঙ্ক, 13-এর 1 নম্বর অঙ্কটা আমরা করাবো। দেখো 13-এর 1 নম্বর প্রশ্নটা কি বলছে, লাইট হাউসের উপর থেকে এক ব্যক্তি হাউসের গড়ার সঙ্গে একই সমতলে অবস্থিত একটি জাহাজকে প্রথমে 30 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। জাহাজটি লাইট হাউসের গড়ার দিকে আসছিল, ঠিক আছে। ব্যক্তিটি 6 সেকেন্ড পরে জাহাজটিকে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। 6 সেকেন্ড পর আবার দেখলেন জাহাজটিকে 45 ডিগ্রি অবনতি কোণে দেখলেন। তাহলে লাইট হাউসের উচ্চতা দেওয়া আছে 40 মিটার, তাহলে জাহাজের গতিবেগ আমাদের বের করতে বলেছে, মানে জলজাহাজ আছে এখানে। দেখো
আমরা এভাবে করে দেখাবো, তোমাদের ভালো প্রশ্ন আছে। প্রথমে ছবিটা আঁকি। আমাদের এখানে লাইট হাউসের কথা বলেছি। তার 1 নম্বরটা। আচ্ছা দেখো, লাইট হাউস বলতে দেখো আমি একটা এভাবে লাইট হাউস দেখালাম। এটা হচ্ছে আমাদের এখানে আমরা দেখি, এটা ধরো সমুদ্র এই জায়গায় আছে, সমতল। আর এখান থেকে ধরো লাইট হাউস প্রথমে এই জায়গায় আছে। লাইট হাউস বলতে উপরে এই জায়গায়, মানে এ বি হচ্ছে লাইট হাউসের উচ্চতা। এখান থেকে দেখছে অবনতি কোণ। অবনতি কোণ দেখছে মানে তোমাকে এখানে এভাবে ভূমির সঙ্গে এভাবে সমান্তরাল সরলরেখা তৈরি করতে হবে। তাহলে এই অবনতি কোণে প্রথমে 30 ডিগ্রি অবনতি কোণে দেখছে, এই যে 30 ডিগ্রি অবনতি কোণে দেখছে, এই জায়গায় দেখছে। এটা হচ্ছে আমাদের বিন্দুটা, সেটা আমরা সি বিন্দু নিয়ে এলাম। ওকে, তাহলে এই কোণটা কিন্তু এখানে চলে আসবে সমান্তরাল এরা যেহেতু, সেটা সি, সেটা আমরা ডি নাম দিয়ে দিলাম এটা। তাহলে এটা বিসি আর এডি কিন্তু এখানে সমান্তরাল, মানে এডির সঙ্গে সমান্তরাল আছে বিসি। তাহলে এই কোণটা একান্তর কোণ, তো এটা আমাদের 30 ডিগ্রি হয়ে যাবে। এখানে বলছে 6 সেকেন্ড পরে জাহাজটি এখানে ছিল তো সেই বিন্দুতে আবার এদিকে চলে এসেছে, মানে লাইট হাউসের দিকে আসছিল, জাহাজটা এই দিক থেকে এদিকে আসছে। তাহলে 6 সেকেন্ড পর দেখছি, তার 6 সেকেন্ড পর যে কোণটা দেখো, মানে এই যে কোণটা আমাদের তৈরি হয়েছে, এই কোণটা কিন্তু বলেছে 45 ডিগ্রি অবনতি কোণে দেখছে। তাহলে এই কোণটা চলে আসবে এখানে, এই যে 45 ডিগ্রি। তাহলে এটা আমরা বিন্দুটা ই নাম দিয়ে দিলাম, এটা ই বিন্দুতে এসেছে 6 সেকেন্ডে, জাহাজটি এখানে 6 সেকেন্ডে এসেছে। ওকে, আচ্ছা তাহলে দেখো আমাদের লাইট হাউসের উচ্চতা কিন্তু আমাদের প্রশ্নে বলে দিয়েছে 40 মিটার। এটা হচ্ছে আমাদের 40 মিটার। তাহলে আমরা কী বের করবো, দেখো আমরা এখানে এই যে ইসি আছে না, এই ইসির দৈর্ঘ্যটা বের করব। এই দৈর্ঘ্যটা আমাদের দরকার, মানে এখান থেকে এখানে এসেছিলো জাহাজটা 6 সেকেন্ডে এসেছে। তাই 6 সেকেন্ডে কতটা গেছে, তাহলে এই যে সি, আমরা সি বলি, তাহলে সি দৈর্ঘ্যটাই গেছে। তাহলে আমাদের দরকার এখানে সি, এই যে সিটা আমরা বের করার চেষ্টা করব। তো চলো দেখো, আমরা প্রথমে ত্রিভুজ নিয়ে নিব। এই ত্রিভুজটা যদি নিয়ে নিই, এ বি ই ত্রিভুজ, মানে এখানে সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ এ বি ই এর কোণ এ ই বি কত আছে, 45 ডিগ্রি এর সাপেক্ষে, যে এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব, এটা তোমাদের জানতে হবে কোণ সাপেক্ষে। তাহলে আমরা এখানে লম্ব বাই ভূমি দেখাবো, ট্যান নিয়ে আসবো। লম্ব হচ্ছে এ বি, ভূমি হচ্ছে বি, আর ট্যান 45 ডিগ্রি। আচ্ছা এখানে এ বির মানটা 40, বি আর ট্যান 45 মানটা 1। তাহলে এখান থেকে আমরা বি এর মানটা পেয়ে যাব 40 মিটার। বি হচ্ছে আমাদের 40 মিটার। আচ্ছা এখন আমরা আবার সমকোণী ত্রিভুজ এ বি সি নেব। আবার সমকোণী ত্রিভুজ এ বি সি এর এখন কোণটা নিব আমরা এসিবি, কোণ এসিবি 30 ডিগ্রি কোণের সাপেক্ষে, 30 ডিগ্রি এর সাপেক্ষে। তাহলে এখানে এই কোণের সাপেক্ষে লম্বটা এবি হবে আর ভূমিটা বিসি হবে। তাহলে আমরা এখানে লম্ব বাই ভূমি দেখাবো, লম্ব বাই ভূমি বিসি, আর এটা হবে ট্যান 30 ডিগ্রি। এবির মান আমাদের জানা আছে, এবি হচ্ছে 40 মিটার। তবে বিসিকে আমরা লিখতে পারবো বি প্লাস সি,
এই যে বিসিটা আছে চিত্রে, বিসিটা হবে আমাদের বি প্লাস সি, আর tan 3Dর মানটা তোমরা 1/√3 নিতে পারবে। আচ্ছা, বির মানটা আমরা পেয়েছি, আমরা পুট করে দেবো বির মানটা। বির মানটা 40, বির মানটা কত? আচ্ছা, বির মানটা কিন্তু 40 পেয়েছি, এখানে আমরা 40 বসিয়ে দেবো। সি হচ্ছে 1/√3। এবার আমরা এখান থেকে সি এর মানটা বের করবো, যেটা আমাদের প্রয়োজন ছিল। চলো এটা যদি আমরা বর্গমূল করি, 40 প্লাস সি 40√3। এখান থেকে আমরা সি পেয়ে যাব 40√3 মাইনাস 40। তাহলে এখানে 40 কমন নিয়ে নাও, এটা √3 মাইনাস 1, 40। আচ্ছা, √3 মানটা তোমাদের বলি 1.732 মাইনাস 1। আচ্ছা, 40 গুণিত, এটা যদি বিয়োগ করো না, 1 কেটে যাবে, তাহলে এখানে 0.732 এটা পাবা। আচ্ছা, তাহলে আমরা এই মানটা এভাবে রেখে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের সি এর মান। ওকে, তাহলে জাহাজটি যে এসেছিলো, দেখো সি বিন্দু থেকে এই বিন্দুতে 6 সেকেন্ডে এসেছিলো। তাহলে 6 সেকেন্ডে কত মিটার যায়? 6 সেকেন্ডে এত মিটার যায়। তা আমরা লিখব অতএব 6 সেকেন্ডে, এটা হচ্ছে জাহাজটি 6 সেকেন্ডে যায় 40 ইন্টু 0.732 এত মিটার, মিটার দিয়ে দিলাম। তাহলে 1 সেকেন্ডে কত যাবে গতিবেগ? 1 সেকেন্ডে বের করতে হবে। 1 সেকেন্ডে যায় 40 ইন্টু 0.732 বাই 6টা নিচে নেমে যাবে, 1 সেকেন্ডে কম যাবে এত মিটার। এটা সরল করে আমাদের অ্যান্সার চলে আসবে। কাটাকাটি করো। তা দেখো এখানে আমরা 2 দিয়ে কাটাকাটি করি, 2 3 6, আর এটা আমাদের 20 চলে আসবে। 20 দিয়ে এটা গুণ করবা, এটা 20 দিয়ে গুণ করে 14.64 পেয়ে যাবা, আর নিচে আমাদের 3 আছে। আচ্ছা, এটা ভাগ করবা, এটা ভাগ করে 4.88 পেয়ে যাবা। তাহলে এটা দেখো এককটা হবে এত মিটার। আচ্ছা, তাহলে আমাদের দেখো জাহাজটি যে গতিবেগ বের করতে বলেছিল, তো জাহাজটির গতিবেগ কত পেয়ে গেলাম আমরা? 4.88 মিটার পার সেকেন্ড। সেকেন্ডে গতিবেগটা আছে মিটার পার সেকেন্ড। দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার। খুব ভালো প্রশ্ন ছিল আমাদের এটা। তাহলে এইভাবে তোমরা সহজে এরকম অঙ্কগুলো করে নিতে পারবা। আমরা চলে যাবো পরের প্রশ্নে। এরপরে দেখো আমরা করাবো 13-2 নম্বর অঙ্কটা। দেখো 13-2 নম্বরটা কী বলছে? একটি বাড়ির ছাদ থেকে একটি বাতি, মানে যে আলো জ্বলে না, লাইট বাতি স্তম্ভ, যে লাইট টাঙা থাকে, তো সেই বাড়ির ছাদ থেকে একটি বাতি স্তম্ভের চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে বলে দিয়েছে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। বাড়ি ও বাতি স্তম্ভের অনুপাত নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তারপর ছবিটা আগে তৈরি করি। ছবি তৈরি করলে প্রশ্ন ভালো বোঝা যায়। 13-2 নম্বর। তাহলে এখানে দেখো আমাদের একটি বাড়ি, আমরা এইভাবে আমরা বাড়ি নিয়ে নিলাম, তার ভূমি আছে। এবার একটা বাতি নেব, এই যে আমাদের বাতি। আচ্ছা, বাড়িটা আমরা এবি উচ্চতা, আর বাতিটা আমরা সিডি নিয়ে নিলাম, সিডি। এখানে এইভাবে আমরা যোগ করে দেবো। আচ্ছা, এটা আমরা নাম দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো আমাদের বাড়ির ছাদ থেকে এই জায়গা থেকে দেখছি, এই যে আমাদের বাতিটি আছে না, বাতির চূড়াকে দেখছে প্রথমে। ধরো চূড়াকে যদি দেখে, আচ্ছা অবনতি কোণে দেখছি, মানে এখানে আমরা এভাবে একটা সমান্তর সরলরেখা তৈরি করব। তাহলে এইভাবে এখান থেকে দেখছি অবনতি কোণে বাতিটির চূড়াকে দেখছে। তাহলে এই যে অবনতি কোণটা তৈরি হয়েছে, কত ডিগ্রি কোণে দেখছে অবনতি কোণে?
সেটা দেখছি 30 ডিগ্রি অবনতি কোণে, এই যে 30 ডিগ্রি। তাহলে এই কোণটা এখানে চলে আসবে, একান্তর কোণ, এরা সমান্তরাল সরলরেখা আছে, ঠিক আছে। এটা যদি আমরা পি নাম দিই না, তাহলে এখানে এপি সমান্তরাল আছে ইডি, তাহলে এই কোণটা আমাদের একান্তর কোণ সমান হয়ে যাবে এটা। এবার সে বাড়ির ছাদ থেকে সেই বাতিটির পাদবিন্দুকে দেখছে, একটা অবনতি কোণই দেখছে, এখানে অবনতি কোণে দেখছে যে কোণটা তৈরি হয়েছে, দেখো এই জায়গায় যদি বলি এই কোণটা, সেটা 60 ডিগ্রি অবনতি কোণে দেখছে। তাহলে একান্তর কোণ অনুসারে এটা আমাদের হয়ে যাবে 60 ডিগ্রি। এখানে তোমাদের জানতে হবে এটা এপিটাও সমান্তরাল হবে বিসির সঙ্গে সমান্তরাল হবে, ঠিক আছে। এপি সমান্তরাল বিসি বলে একান্তর কোণগুলো সমান হয়ে চলে আসছে এখানে। আচ্ছা, তাহলে এখানে তোমরা পাশে লিখে দেবা এবি হচ্ছে বাড়ির উচ্চতা, সিডি হচ্ছে বাতি স্তম্ভের উচ্চতা, এগুলো তোমরা বসিয়ে দেবা। আচ্ছা, আমরা প্রথমে সমকোণী ত্রিভুজ নিব। আচ্ছা, আমরা এখানে লিখব সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজটা যেটা নেব এইডি, এর কোণটা নিব আমরা এডি, কোণটা আছে 30 ডিগ্রি, এর সাপেক্ষে আমরা দেখাবো। এর সাপেক্ষে তো এখানে এই কোণের সাপেক্ষে ভূমি ইডি আর লম্ব এই, তাহলে এখানে আমরা লম্ব হচ্ছে এই, লম্ব বাই ভূমি ইডি, এটা দেখালাম। tan 30 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে এই 1/√3, আচ্ছা এই বাই ইডি আছে এখানে। আচ্ছা, এখানে আমরা কার মানটা বের করতে দেবো, এর মানটা যদি বের করি দেখো, তাহলে এর মান কত হবে, এটা তোমরা ইডি বাই √3 পেয়ে যাবে। আচ্ছা, তাহলে এর মানটা বের করে নিলাম। এবার আমরা আবার এখানে দেখাবো, আবার সমকোণী ত্রিভুজ, ত্রিভুজটা নিব এবিসি, বড় ত্রিভুজটা নিই, ত্রিভুজ এবিসি এর কোণটা নিব আমরা এসিবি নেব, এটা হচ্ছে 60 ডিগ্রি, এর সাপেক্ষে দেখাবো। এর সাপেক্ষে আমরা দেখো এটা ভূমি বিসি, লম্ব এবি, আমরা লম্ব বাই ভূমি দেখাবো, লম্ব বাই ভূমি tan 60 ডিগ্রি। আচ্ছা, এখানে এবি আর বিসি, আচ্ছা এখানে এবি, আচ্ছা বিসির জায়গায় আমরা লিখতে পারবো ইডি লিখতে পারবো। তোমাদের এখানে বলি যে ইডি সমান সমান বিসি হবে আমাদের, এবং এখানে দেখো এই যে বি সমান সমান সিডি হবে, এবং বি সমান সমান সিডি পেয়ে যাবা। যত আয়তক্ষেত্র তৈরি করেছে, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হবে, তাহলে বিসি সমান সমান ইডি আর বি সমান সমান সিডি, এটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে বিসির জায়গায় আমরা ইডি লিখতে পারবো, তাহলে ইডি লিখে দিলাম। tan 60 ডিগ্রির মান আমরা √3 জানি, তাহলে এখান থেকে দেখো এবির মানটা আমরা পেয়ে যাব, এই যে √3 ইডি, এটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো আমরা কি করব, এখন আমরা বের করার চেষ্টা করব এই যে বির মানটা, এই যে বির মানটা যদি বের করার চেষ্টা করি, দেখো তো অতএব বি কত হবে আমাদের, বিটা কি করে পাবো, দেখো চিত্র থেকে আমরা পাবো এই যে এবি থেকে এই বাদ দিব, সেটাই হবে বি, এবি থেকে বাদ দাও এই, ওকে। আচ্ছা, এবির মান তো আমরা বের করলাম, তাই তো। আচ্ছা, এখানে আমরা এই যে আচ্ছা এবিটা আমরা রেখে দিচ্ছি, এবি আমাদের প্রয়োজন। আচ্ছা বি, আচ্ছা তোমাদের বলি যে বিটাই হচ্ছে আমাদের সিডি, তাহলে বির জায়গায় আমরা সিডি লিখতে পারবো, আমরা সিডির মানটা পেয়ে যাচ্ছে। দেখো বি আর সিডি সমান, এই যে তোমাদের এখানে দেখিয়েছি বি সমান সমান সিডি, তাহলে বির জায়গায় সিডি লিখে দিলাম, আর এবি থাক, আর এর মান আমরা জানি ইডি বাই √3, এই যে দেখো, ওকে। আচ্ছা, এবার এবির মানও জানা আছে, এবির জায়গায় এবির মানটা বসিয়ে দিই।
এবি মান হচ্ছে √3 ইডি মাইনাস ইডি বাই √3। এই যে দেখো, আমরা সিডির মানটা পেলাম। দেখো সিডির মান আর এবির মান, এবি হচ্ছে আমাদের বাড়ির উচ্চতা আর সিডি হচ্ছে বাতির উচ্চতা, বাতি স্তম্ভের উচ্চতা। দুটো মান পেয়ে গেছি। আমাদের চেয়েছে এই যে বাড়ি এবং বাতির উচ্চতার অনুপাত চেয়েছে, ঠিক আছে। এবি ইন্টু সিডি বের করতে হবে। আচ্ছা, এবি তো আমরা পেলাম √3 ইডি মাইনাস ইডি বাই √3, এটা পেয়েছি। আচ্ছা, একটু ভুলে যাচ্ছে আমাদের। আচ্ছা, এবির মানটা দাঁড়াও, এখানে আমরা এখানে লিখে দিচ্ছি। এবি পেয়েছি আমরা, এটা পেয়েছি এবি √3 ইডি, তাহলে এখানে লিখবো √3 ইডি ইডি আর সিডি পেলাম এটা, ঠিক আছে। সিডি পেয়েছি আমরা ইডি মাইনাস ইডি বাই √3, এটা পেয়েছি। সেখানে ইডিটা আমাদের ছুটে গেছে, ইডি √3 ইডি আছে, এখানে আমাদের ডিটা ছুটে গেছে। ওকে, এটা দেখে নিবা। আচ্ছা, এটা আমাদের √3 ইডি, এখানে ইডি যদি কমন নিয়ে নাও, এটা √3, এখানেও আমরা √3টা কমন নিতে পারতাম, যাই হোক পরে কমন নিচ্ছি। প্রথমে ইডিকে ভ্যানিশ করে √3 = আমাদের √3 - 1 বাই √3। আচ্ছা, এখানে আমরা √3 যদি কমন নিয়ে নিই, এটা 1 - 1 বাই, এটা কিন্তু 3 হয়ে যাবে। দেখো, মানে √3 কমন মানে কি, নিচে √3 এখানে চলে আসবে এই জায়গায়, √3 গুণ করে 3 পেয়ে যাবা। তোমরা এই জায়গা থেকে √3 কমন নিয়ে কিন্তু এটা পাবা। আবার √3 দিয়ে গুণ করো, গুণ করে তো এটা √3 পাবা, আর এটা √3/3 পাবা। সেটা হর করণীয় নিরসন করে তোমরা দেখবা কী পেয়ে যাবা, 1 বাই √3 পেয়ে যাবা। মানে এই জায়গাটা আমি এখানে দেখাচ্ছি, এটা যে গুণ করে এটা পাবা √3/3। তোমরা করবা কি, উপর নিচে √3 দিয়ে গুণ করো, তাহলে √3 মানে লব থেকে করণীয় নিরসন। এটা হর করণীয় নিরসন নয়, এটা লব করণীয় নিরসন। 3 × √3, উপরে এটা হয়ে যাবে 3, আর এটা 3 √3, এটা কেটে দাও, দেখো 1 বাই √3। তা দেখো এটা থেকে এটা আসছে, তাহলে গুণ করে দিলে কিন্তু আমরা 1 বাই √3 পাবো। তাহলে √3 কমন নিয়ে এটা আমরা রাখতে পারবো। এখানে √3 কেটে দিলাম, এটা আমাদের 1, এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করবা, এটা 2 বাই √3 পেয়ে যাবা। 3 দিয়ে গুণ করলে 3 = 2 পেয়ে যাবা। দেখো, তাহলে আমাদের যে বাড়ি এবং বাতির অনুপাত বের করতে বলেছিল, উচ্চতার অনুপাত, সেটা হচ্ছে 3:2। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এর পরের প্রশ্নগুলো আমরা দেখে নেব। দেখো, এবার চলে আসবো আমরা 14 দাগের অঙ্কগুলো। 14 1 নম্বর অঙ্কটা দেখো কি বলছে, একটি লাট্টুর নিচের অংশ শঙ্কু আকৃতির ও উপরের অংশ অর্ধগোলাকৃতি, যাহাদের ভূমি একই আছে। মানে শঙ্কুর এবং অর্ধগোলাকৃতির ভূমিটা একই আছে, মানে ব্যাসার্ধর মানটা 1। উহাদের ভূমির ব্যাসার্ধ 1 সেমি বলে দিয়েছে, এবং শঙ্কুর উচ্চতা ভূমির ব্যাসার্ধের সমান বলে দিয়েছে। আবার শঙ্কুর উচ্চতা যা হবে তা ভূমির ব্যাসার্ধের সঙ্গে সমান। তাহলে ভূমির ব্যাসার্ধ তো 1, তাহলে শঙ্কুর উচ্চতা কত পাবো, 1ই পাবো আমরা, তাই না। তাহলে এখানে লাট্টুর আয়তনটা পায়ের আকারে বের করতে বলেছে। আচ্ছা, দেখো ছবিটা আমি এঁকে দেখাচ্ছি তোমাদের। 14 1 নম্বর আমাদের এখানে একটি লাট্টুর ছবি, দেখো এভাবে আমরা এঁকে নেব। এখানে এই যে দেখো আমাদের একটি লাট্টু, এটা হচ্ছে আমাদের এই যে ভূমির নাম, যদি আমরা এবি নাম দিয়ে দিই, এটা ও নাম দিয়ে দিলাম, সি নাম দিয়ে দিলাম। তাহলে এখানে ওসি যেটা আমাদের উচ্চতা আছে, ঠিক আছে, ওসি উচ্চতা, মানে এখানে ভূমির ব্যাসার্ধ যেটা 1 সেমি বলে দিয়েছে, তাহলে উচ্চতাও কিন্তু এখানে 1 সেমি হবে। ওসি আর ওবি, ঠিক আছে, উচ্চতা আর ভূমির ব্যাসার্ধের সমান আছে, 1 সেমি করে আছে আমাদের। ওকে, তাহলে আমরা যদি বলি
যে উপরের ভাগটা আছে অর্ধগোলক, তাহলে অর্ধগোলকের ক্ষেত্রফল, তাহলে অর্ধগোলকের ক্ষেত্রফল কী জানি আমরা, অর্ধগোলকের ক্ষেত্রফল 2/3 পাই আর স্কোয়ার। ঠিক আছে, এই যে আমি আর স্কোয়ার লিখে দিলাম, আর স্কোয়ার না আর কিউব হয়, 2/3 পাই আর কিউব। এটা হচ্ছে অর্ধগোলকের কি সরি আয়তন, আমাদের আয়তন ক্ষেত্রফল না, আমাদের এখানে আয়তনের কথা উল্লেখ করেছে। টোটাল যে লাট্টুটা আছে পুরো লাট্টুর আয়তন বের করবো। তো আমরা এই যে এখানে এই যে ভাগটা আছে অর্ধগোলক আকৃতি আছে তার আয়তনটা বের করবো আর শঙ্কুর আয়তন বের করে নেব। তো অর্ধগোলকের আয়তনটা এটা 2/3 পাই আর কিউব, এর সঙ্গে যোগ হবে শঙ্কুর আয়তনটা, এই যে নিচের ভাগটা শঙ্কু আকৃতি আছে, শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখানে এইচটি কিন্তু আমাদের আর আছে। তাহলে মান বসাও, এখানে 2/3 পাই, দেখো আর কিউব বলতে 1 আর মানটা 1 ব্যাসার্ধ, 1 কিউব প্লাস 1/3 পাই, তো এখানে আমরা পেয়ে যাবো 1 স্কোয়ার ইন্টু 1 পেয়ে যাবো। তাহলে এটা দেখো 2/3, এটা পাই পাবা, এটা তোমরা পাই/3 পেয়ে যাবা, ভগ্নাংশে যোগ বিয়োগ করো 3, এটা 2 পাই, এটা পাই পাবা, যোগ করে এটা 3 পাই/3, 3 কেটে দাও, দেখো আয়তনটা কিন্তু পাই পেয়ে গেলাম। তাহলে লাট্টুর যে আয়তন সেটা কত, পাই ঘন সেমি, ওগুলো সেমিতে ছিল, এত ঘন সেমি, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন দেখো 2 নম্বর প্রশ্নটা কী বলছে দেখো, 1 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি নিরেট গোলককে গলিয়ে 9 সেমি বহির্ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা গোলকে পরিণত করা হলে নতুন গোলকের অন্তর্ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো তো এখানে দুটি গোলক আছে, তো দুটি গোলকের যদি বলি দুটি গোলকের আয়তন কত হবে, তাই তো 2 নম্বর। দেখো প্রথম গোলকের আয়তন আমরা নিয়ে নেব 4/3 পাই, প্রথম গোলকের ব্যাসার্ধ 1 আছে, তাহলে 1 কিউব প্লাস 4/3 পাই, দ্বিতীয় গোলকটির ব্যাসার্ধ 6, তাহলে 6 কিউব। এই যে দেখো এটা সমান হবে, এই দুটোকে গলিয়ে আমাদের ফাঁপা গোলক তৈরি করা হয়েছিল। আচ্ছা, ফাঁপা গোলকের আয়তন দেখো, যে গোলকটি তৈরি হবে বড় গোলকটি, সেই ফাঁপা গোলকের আয়তন হবে 4/3 পাই, বহির্ব্যাসার্ধ যেটা আছে 9 কিউব, আর অন্তর্ব্যাসার্ধ যেটা সেটা অন্তর্ব্যাসার্ধ থেকে আমরা আর ধরে নেব, তাহলে আর কিউব। এই অন্তর্ব্যাসার্ধে যে আর ধরলাম, আরের মানটা কিন্তু আমাদের বের করতে হবে, সেটা 4/3 পাই কমন নিয়ে নাও, 1 কিউব 6 কিউব, 4/3 পাই, 9 কিউব ভাঙাবা 729 পেয়ে যাবা, এটা 8 কিউব, 4/3 পাই এভাবে কেটে যাবে, তাহলে 1 কিউব 1, 6 কিউব পেয়ে যাবা 216, এদিকে 729 মাইনাস 8 কিউব। আচ্ছা, এখানে আমাদের দেখো এটা আমাদের আর কিউব 729, এটা 217 যোগ করে থেকে মাইনাস হয়ে যাবে 217, তাহলে আর কিউব এটা বিয়োগ করো, এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 512। 512কে তোমরা 8 কিউব করতে পারবা, 8 কিউব 512 হয়। তাহলে দেখো এখানে পাওয়ার পর সমান, তাহলে মূল সংখ্যা সমান আর সমান 8। এই আমাদের বের করতে বলেছিল যে অন্তর্ব্যাসার্ধ, সেই ফাঁপা গোলকের অন্তর্ব্যাসার্ধ সেটা আমরা পেয়ে গেলাম 8 সেমি। দেখো আমাদের বলেছিল নতুন যে গোলকটি তৈরি হবে সেই নতুন গোলকের অন্তর্ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছিল, যেটা আমরা পেয়ে গেলাম 8 সেমি। এরপরে আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে। 3 প্রশ্নটা দেখো কী বলেছে, একটি নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ দেওয়া আছে এতটি সেমি, সেই দণ্ডটি গলিয়ে সমান ব্যাসার্ধের 21টি নিরেট গোলক তৈরি করা হলো, গোলকগুলির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি, তবে দণ্ডটির দৈর্ঘ্য কত ছিল? দণ্ডটির দৈর্ঘ্য যেটা আমরা এইচ ধরে নিব,
তাহলে দণ্ডের আয়তন, তাই তো, আর 21টি গোলকের আয়তন কী হবে, সমান হবে। 14-3 নম্বরটা। দণ্ডটা লম্ববৃত্তাকার আছে, তো লম্ববৃত্তাকার চোঙ যেটা, চোঙের আয়তন পাই আর স্কোয়ার। এখানে দেখো আর বলতে এই যে লক্ষ্য করো এখানে এই যে 32 ডেসিমি, দেখো এখানে ডেসিমি এখানে সেমি আছে, তাহলে 3.2 ডেসিমিকেই আমরা সেমিতে করে নেব। তা ডেসিমিকে সেমিতে করলে 10 দিয়ে গুণ করতে হবে, তা 10 দিয়ে গুণ করলে এটা 32 হয়ে যাবে, তখন 32 সেমি হয়ে যাবে। ঠিক আছে, আমরা সেমি করে নিচ্ছি। তাহলে এখানে পাই আর স্কোয়ার মানে 32 স্কোয়ার, আর উচ্চতা দণ্ডের যে দৈর্ঘ্যটা আমরা এই ধরে নিলাম, যেটা বের করতে বলেছে দণ্ডটি কত দৈর্ঘ্য ছিল, হাইটটা। তাহলে এটা সমান হয়ে যাবে 21টি গোলকের সঙ্গে 21 ইন্টু গুণ করে দিলাম, আর গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। এখানে গোলকের যে ব্যাসার্ধ 21টি যে গোলক ছিল ছোট গোলক, তাদের ব্যাসার্ধ কিন্তু 8 সেমি বলে দিয়েছে। তাহলে 8 সেমি বলতে 8-এর কিউব হবে এখানে, আর কিউব। এখানে তোমাদের আবার বলি যে 3.2 ডেসিমি যেটা ছিল সেই ডেসিমিকে সেমি করে নিয়েছি আমরা কিন্তু, আর 3.2 ডেসিমিকে সেমি করতে গেলে 10 দিয়ে গুণ হয়ে যাবে, একে 10 দিয়ে গুণ করে আমরা 32 সেমি পেয়ে গেছি। ওকে, আচ্ছা, তাহলে চলো এখানে দেখো আমরা পাই কেটে দিব, আর এখানে 3×7=21, এটা 32 গুণিত 32 এইচটা আমাদের সমান 7 গুণিত এটা 4 গুণিত এখানে 8 কটা আছে, 3টা 8 আছে, এভাবে আছে। এখানে 8×4=32, 4 কেটে দিলাম, আবার 8×4=32, আচ্ছা 4×2=8 করে দিলাম। তাহলে আমাদের এদিকে রয়ে গেল এইচ, এইদিকে 7×2 রয়ে গেল। তাহলে এইচটা কত দেখো তো, 7×2=14। তাহলে দণ্ডটির দৈর্ঘ্য কত ছিল, 14 সেমি, এটা আমরা সেমিতে করেছি কনভার্ট। তাহলে আমাদের অ্যান্সারটা কিন্তু 14 সেমি, সেই লম্ববৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য 14 সেমি। আচ্ছা 14 অঙ্কগুলো করে ফেললাম, এবার 15 দাগের অঙ্কগুলো। 15-এর 1 নম্বরটা করাবো। দেখো আমাদের এখানে নিচের পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় 50, মোট পরিসংখ্যা 120 করে দিয়েছে, আর F2:F3 অনুপাতটা দেওয়া আছে। তাহলে এখান থেকে এই যে ছক থেকে F1, F2, F3 এদের মান বের করতে বলেছে। দেখো আমরা কীভাবে করাবো, এখানে দেখো অঙ্কটা মোট পরিসংখ্যা যখন দেওয়া আছে 15-এর 1 নম্বর, এই যে পরিসংখ্যাগুলি যদি যোগ করি 17 প্লাস F1 প্লাস F2 প্লাস F3, ঠিক আছে, প্লাস এটা 18, এই যে মোট পরিসংখ্যা কত আছে 120 দেওয়া আছে, এই যে 120 সঙ্গে সমান। তাহলে এখানে F1 প্লাস F2 প্লাস F3 সমান 120 -17 আর -18 হয়ে যাবে। তাহলে F1 প্লাস F2 প্লাস F3 সেটা যদি সরল করে নাও সেখানে 85 পেয়ে যাবা, এটাকে আমরা 1 নং নাম দিয়ে দিলাম। ওকে, এবার আমরা ছক তৈরি করবো একটা। দেখো ছকটা তৈরি করে তোমাদের আমি দেখাচ্ছি, এভাবে করে আমি একটা ছক দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে আমরা শ্রেণীসীমাগুলো দেখাবো। শ্রেণীসীমা, শ্রেণীসীমাগুলো দেখো 0 থেকে 20 আছে, এখানে পেয়ে যাবা 0 থেকে 20। ছক থেকে আমি লিখছি, তারপরে 20 থেকে 40 আছে, তারপরে যদি দেখে নিই আমরা 40 থেকে 60, আর 60 থেকে 80 আছে, আর 80 থেকে 100 আছে। ওকে, এরপরে ঘর তৈরি করবে। এখানে এভাবে ঘর তৈরি করছি, এভাবে কয়েকটা ঘর তৈরি করে নেবা।
এখানে আমরা এই যে দেখাবো, এখানে আমরা দেখাচ্ছি পরিসংখ্যা FIগুলো। পরিসংখ্যা দেখব প্রথমে 17 আছে। আচ্ছা, এখানে তোমাদের বলে দিচ্ছি, এই যে F1টাকে এটাকে আমরা x ধরে নিলাম, আর F2 থেকে অনুপাত থেকে এটাকে আমরা 4y ধরে নিলাম, আর এটাকে 3y ধরে নিলাম। অনুপাত থেকে ধরে নিতে পারবো। তাহলে এখানে যে F1টা ছিল, F1টা হচ্ছে আমাদের x, আর এখানে যে ছিল আমাদের F2, সেটা আমরা ধরেছি 4y। আচ্ছা, F3টা এটা আমরা 3y, আর এটা 18 ছিল আমাদের। ওকে, এবার এখানে xi, দেখো xiগুলো বের করবা। এই যে যেটা হচ্ছে মধ্যমান, উচ্চ নিম্ন যোগ করে 2 দিয়ে ভাগ, এটা তোমরা 10 পেয়ে যাবা। এটা উচ্চ নিম্ন যোগ করে 2 দিয়ে ভাগ করবা, এটা 30 পেয়ে যাবা। একইভাবে এতে যোগ করে 2 দিয়ে ভাগ করবা, এটা পেয়ে যাবা 50 পেয়ে যাবা। এটা যোগ করে 2 দিয়ে ভাগ করবা, এটা 70 পেয়ে যাবা। এখানে যোগ করে 2 দিয়ে ভাগ করবা, এটা তোমরা 90 পেয়ে যাবা। এভাবে পেয়ে যাবা। এখানে আমরা UI দেখাবো। UI তোমাদের এখানে বলে রাখি যে UIটা কী জিনিস আমাদের। এই যে UI হচ্ছে আমাদের এখানে জানতে হবে xi মাইনাস a/h। আমরা কোনটাকে ধরে নেব? এই যে মধ্যটাকে, এটাকে আমরা a ধরে নেব। এটা সমান সমান আমরা a নিয়ে নেব, এটা a। আর h হচ্ছে আমাদের কি 20 হবে hটা। এখানে কিন্তু hটা কিন্তু আমাদের 20, এটা হচ্ছে আমাদের 30। এটাকে মধ্য ধরে নিলাম। মানে এখানে দেখো, এই যে মধ্যে তো 2 জন আছে, তার মধ্যে ছোটোকে মধ্য ধরে নাও, মধ্যমানটা a। আর hটা কিন্তু 20 শূন্য দিয়ে দিয়েছি, hটা হচ্ছে আমাদের 20, মানে উচ্চ থেকে নিম্ন বিয়োগ, এটা হচ্ছে আমাদের শ্রেণীদৈর্ঘ্য h। এভাবে যদি সরল করে মানগুলো বসাও, তোমরা সরল করে কিন্তু দেখো xi, প্রথমে xi 10 বসাবা, এর মান 30 বসাবা, h-এর জায়গায় 20 বসাবা। এভাবে সরল করবা, যখন UI মানগুলো পাবা, তাহলে UI প্রথমটা -1 পাবা, তারপরে এটা 0 পাবা। দেখো এই যে এখানে 30 বসবে, এখানেও 30 থেকে 30 বাদ, ঠিক আছে। এই যে এটা xi, এটা 30 থেকে 30 বাদ 0 হয়ে যাবে না, 0 হয়ে যাবে এটা। তারপরটা দেখবো 1 পাবা, পরেরটাতে 2 পাবা, তারপরটাতে 3 পাবা এই মানগুলো। এবার এই ঘরটাতে আমরা বসাবো FI xi বসাবো, মানে এদের গুণ করে FI xi গুণ করে যেটা হবে, মানে FI আর xi গুণ করে এটা গুণ করবা, এটা -17 পাবা। এখানে গুণ করবা, এটাতে 0 হবে, এটা গুণ করে এটা 4y চলে আসবে, এটা 6y পাবা, এটা 54 পাবা। আমরা এখানে সামেশন FI xi এটা আমরা বের করে নেব, এটা আমাদের প্রয়োজন পড়বে। এটা দেখবা, এটা পেয়ে যাবা 37 প্লাস 10y, এটা পেয়ে যাবা। এই যে এগুলো সব যোগ করবা, 37 প্লাস 10y পাবা। আর এখানে FI আছে না, এটা আমরা সামেশন FI বের করে নেব, এটা আমাদের দরকার পড়বে। সামেশন FI যেটা আছে, মানে nটা, এটা আমাদের বলে দিয়েছে, এটাই আমাদের n, যার মান কত, এটা হচ্ছে আমাদের 120। মোট পরিসংখ্যা যেটা 120 দেওয়া আছে। ওকে, আচ্ছা, এখন আমাদের দেখো যৌগিক গড় যেটা x বার, এই x বারের সূত্রটা জানতে হবে। সেটা হচ্ছে a প্লাস সামেশন FI xi বাই সামেশন FI ইন্টু h। এর মানগুলো বসাবো, এটা তো 30 প্লাস, এটা পেয়েছি আমরা 37 প্লাস 10y, সামেশন FI এটা পেয়েছি আমরা টোটাল 120 পেয়েছি মোট nটা, আর h-এর মানটা 20। সেটা 0 0 কেটে পর 2 6 12, তাহলে এটা আমাদের হয়ে যাবে কত, 37 প্লাস 10y বাই 6, 6 লসাগু, এটা যাবে 180, 37 প্লাস 10y। আচ্ছা, তোমাদের বলি যে এখানে x বার যেটা যৌগিক গড়, x বারের মানটা কিন্তু প্রশ্নে 50 বলে দিয়েছে যৌগিক গড়, এটা 50। আমরা এখানে বর্গমূল যদি করে নিই, আর একটা লাইন করি, এটা যোগ করো, যোগ করে পেয়ে যাবার 217 প্লাস 10y, নিচে আছে 6। এবার বর্গমূল করে নেব আমরা, 217 প্লাস 10y সব পাচ্ছে 30, 300 হয়ে যাবে। 10y 300 থেকে 217 বিয়োগ করবা, এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 83 পেয়ে যাবা।
তাহলে ওয়াইয়ের মানটা আমরা কত পেয়ে গেলাম দেখো 83/10 পেয়ে গেলাম। ওকে, আচ্ছা তাহলে ওয়াই হয়ে গেলো আমাদের 83/10। আচ্ছা ওয়াই যখন পেয়ে গেছি, আমাদের যেটা F2 আছে, F2 আর F3 আমরা পেয়ে যাবো কিন্তু। ওকে, তো চলো আমরা এখান থেকে F2 বের করে নিই। আচ্ছা F2, আচ্ছা F2 আমাদের কত ছিল, আমাদের ছিল 4y ছিল। 4 × ওয়াইয়ের মানটা পেয়েছি 83/10, কাটাকাটি করে 2 দিয়ে 4 2 5 10। তাহলে F2 আমরা পেয়ে যাব 83 দিয়ে গুণ করো, 83 দিয়ে গুণ করলে 166 পেয়ে যাবা, 166 আর নিচে 5। দেখো F2-র মান পেয়ে গেলাম। এবার F3-র মানটা, F3 ছিল আমাদের 3y, ওয়াই জায়গায় বসিয়ে দেবো 83/10। তাহলে F3 আমরা পেয়ে যাব 83 3 গুণ করবা, এটা পেয়ে যাবে 249/10। আচ্ছা 1 নং সমীকরণ ছিল, সেই 1 নং সমীকরণ থেকে যদি আমরা দেখাই, 1 নং সমীকরণে পেয়েছিলাম যে F1 প্লাস F2 প্লাস, সরি দেখা যাচ্ছে না, F3, এটা 85 পেয়েছিলাম 1 নংটা। এখানে আমরা বসিয়ে দেবো F2 F3-র মানটা। তাহলে F1 পেয়ে যাবো এখানে, F2-র মান 166/5, F3-র মান 249/10, এদিকে আমাদের 85। ওকে, আচ্ছা এখানে আমরা সরল করে নেব। তাহলে এখানে হয়ে যাবে F1টা কত হয়ে যাবে 85 মাইনাস 166/5, তাই তো, আর এটা মাইনাস 249/10। তাহলে F1টা হয়ে যাবে আমাদের, এটা 10 লসাগু, 10 দিয়ে গুণ করলে এটা 850, এটা 2, এটা যদি 2 দিয়ে গুণ করি, তাই তো, এটা মাইনাস 2 6 12, 2 6 12 13, 2 1 2 3, 332 পেয়ে যাবো আমরা। আচ্ছা তারপরে এটা 249 হয়ে যাবে। আচ্ছা F1টা আমাদের দাঁড়িয়ে যাবে 850, এই দুটো যোগ করে নাও, এটা আমাদের 11 হবে, 9 2 11, 4 3 7, এটা 8 হয়ে যাবে, এটা হয়ে গেল 3 2 5, 581/10। তাহলে F1টা দেখো, আচ্ছা এটা আমরা যদি বিয়োগ করি, দেখো এটা আমাদের একটা বড় মান চলে আসছে, ঋণাত্মক মান চলে আসছে, তাহলে এটা মাইনাস দিয়ে আসবে মানটা, তাহলে এটা 1 নেমে যাবে, 5 কত হলো 8, এটা 3, এটা 31/10, এটা ঋণাত্মক দিয়ে মান পেয়ে গেলাম। দেখো আমরা পেয়ে গেলাম F1-এর মান, এটা হচ্ছে F1-এর মান, এটা F3-র মান পেয়েছিলাম, এই যে দেখো, আর এটা F2-এর মান। এই মানগুলো কিন্তু আমাদের বের করতে বলেছিল। ওকে, তো এইভাবে তোমাদের করে দিতে হবে। এরপরে তোমরা দেখে নিবা যে পরের যে অঙ্কগুলো আছে, 15-এর 2 এবং 3, এই দুটো অঙ্ক তোমরা বই থেকে পেয়ে যাবা। 15-এর 1 নম্বরটা বইয়ের বাইরে ছিল, আমি করিয়ে দিলাম। তো বইয়ের বাইরের অঙ্কগুলো দেখো, তোমাদের এই যে সেট 3 থেকে আমরা কিন্তু করিয়ে দিয়েছি। সেট 3 থেকে বইয়ের বাইরের অঙ্কগুলো, পেজ নাম্বার 96 97, ঠিক আছে, অঙ্কগুলো খুব ভালো ছিল। আচ্ছা, এবং তোমাদের যেটা বললাম যে 10-এর দাগের অঙ্কগুলো, 10-এর দাগের অঙ্কগুলো তোমাদের করাবো, প্রত্যেকটা ক্লাসে 10-এর দাগের অঙ্কগুলো করিয়ে দেবো। বই থেকে, বইয়ের বাইরে থেকে থাকলেও আমরা করাবো, বই থেকে থাকলেও করাবো এবং বইয়ের বাইরের অঙ্কগুলো করাবো। ওকে, তো এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। পরবর্তী ক্লাসটা খুব তাড়াতাড়ি আসবে, তোমরা সবাই ভালো থেকো।